খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। ছাত্রছাত্রীরা কোভিড-19 সংক্রমণের কারণে আজ প্রায় 5 মাস হতে চলল আমরা ঘরে আছি এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ আছে। কিন্তু আমি আশা করব যে তোমরা সবাই ঘরে তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তবে এক্ষেত্রে আমরা আমাদের ধন্যবাদ জানাই আমাদের কলেজ কর্তৃপক্ষকে, যারা সঠিক সময় আমাদের অনলাইন ক্লাস চালু করেছে এবং অনলাইন ক্লাস চালুর ফলে আমরা আমাদের সিলেবাসটুকু আমরা সময় মতোই আমরা সম্পন্ন করতে পারছি। তোমরা যদি নিয়মিত তোমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করে থাকো তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা হবার কথা নয়। তাহলে ছাত্রছাত্রীরা আসো আমরা আমাদের বিষয়ভিত্তিক আলোচনায় যাই। আমি তোমাদের যে বিষয়টা পড়াই বাংলাদেশের সাংবিধানিক ও রাজনৈতিক উন্নয়ন এবং বিষয়টার যে টপিক্সটা নিয়ে আজকে আলোচনা করব খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক্স, তা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা। অর্থাৎ 1971 সালের মুক্তিযুদ্ধে যে রাজনৈতিক দলগুলো তখন কি ভূমিকা রেখেছিল। ছাত্রছাত্রীরা, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জন্মলাভ করে এবং অভ্যন্তরীণ উপনিবেশিক ষড়যন্ত্রের নাগপাশ থেকে মুক্তি পাওয়ার জন্য 1947 থেকে 1971 সাল পর্যন্ত বাংলাদেশের অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ বিভিন্ন সময়ে সরকার বিরোধী আন্দোলনে প্রতিবাদ ও বিক্ষোভে রাজপথ মুখরিত করে তুলেছিল। সেখানে আমরা বলতে পারি 1952 সালে ভাষা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান এবং পরবর্তীতে 1971 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে পাকিস্তানের স্বৈরশাসনের কবল থেকে বাংলাদেশকে স্বাধীন করে বাংলার আপামর জনতা। প্রধান উদ্দেশ্য ছিল সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশকে একটি আদর্শ শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে তুলে ধরা। স্বাধীনোত্তর বাংলাদেশে 1972 সালে সুস্থ রাজনীতির বিকাশের লক্ষ্যে একটি সংবিধান প্রণয়ন করা হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন এবং মূল সংবিধান প্রণয়ন করে এবং শুদ্ধ গণতন্ত্রের দেশ হিসেবে বাংলাদেশ প্রাথমিক রাজনৈতিক জীবনে সংসদীয় গণতন্ত্রকে সরকার ব্যবস্থা হিসেবে গ্রহণ করে। গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কি? প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একাধিক রাজনৈতিক দলের অস্তিত্ব। রাজনৈতিক দল জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা সঞ্চার করে এবং গণতন্ত্রকে সফল করে তোলে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অধিকাংশ দলেই বিভিন্ন সময়ে স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে কি করেছে? গণ আন্দোলন গড়ে তুলতে তারা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বিশেষ করে বামপন্থী রাজনৈতিক দলগুলো এবং আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছে। আর ডানপন্থী দল কি করেছে? ডানপন্থী ধর্মভিত্তিক দলগুলো স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধাচরণ করে। স্বাধীনতা পূর্ব সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ বিরোধী গণসংযোগ সম্পন্ন দল আওয়ামী লীগ গঠিত হয়। এগুলো আমরা ক্লাসে অনেক পড়েছি এবং এই দল কি প্রকৃতিগত দিক থেকে এই দল ছিল সম্পূর্ণ গণতান্ত্রিক এবং এর সাংগঠনিক কাঠামো ছিল তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত। পূর্ব বাংলার সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর মধ্য থেকেই এই দলের নেতৃত্বের উদ্ভব ঘটেছিল। এখন 1971 সালের মুক্তিযুদ্ধে রাজনৈতিক দলগুলোর ভূমিকা তা নিয়ে আমরা এখন আলোচনা করব। বাংলাদেশের মুক্তি সংগ্রামে রাজনৈতিক দলগুলোর ভূমিকাকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে
যে গণতান্ত্রিক প্রগতিশীল যে রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। যদিও মুক্তি সংগ্রামে সকল রাজনৈতিক দলের ভূমিকা সমান ছিল না। আর দ্বিতীয়ত, ডানপন্থী ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো মুক্তি সংগ্রামের বিরোধিতা করে। যেমন আমরা যদি ধরি, আমরা এখন দেখব যে কার কি ভূমিকা আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধে। আওয়ামী লীগের ভূমিকা। 6 দফা আন্দোলন তোমরা সবাই পড়ে এসছো। প্রথম ফার্স্ট ইয়ারে তোমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে তোমরা পড়েছ, ভালোভাবে তোমরা পড়ে এসেছো। 11 দফা আন্দোলন তাও পড়ে এসেছো। 6 দফা আন্দোলন ও 11 দফার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ বাঙালিদের যথাযথ প্রতিনিধিত্বশীল দল বলে কি হয়, প্রমাণিত হয়। ফলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে এবং স্বাধীনতার পক্ষে অংশগ্রহণকারী প্রধান রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ। 6 দফা আন্দোলন এবং 11 দফার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ কিন্তু সকলের সামনে আসে। 1970 সালের 25শে মার্চের কালো রাত্রি বলা হয় যাকে, অপারেশন সার্চলাইট বলা হয় যাকে, পাকিস্তানি সেনাবাহিনী যখন বাঙালির নিধনে মেতে উঠে, তখন আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ তারা উপায়ান্তর না দেখে প্রতিবেশী রাষ্ট্র ভারতে সমবেত হয় এবং কি করে তারা সেখানে যুদ্ধ কৌশল রপ্ত করে। শুধু তাই না, সামরিক কার্যকলাপ পরিচালনার জন্য আওয়ামী লীগ দলীয় কর্মীদের ভারতে প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং প্রশিক্ষণ গ্রহণ শেষে দেশে ফিরে এসে পাক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে যায়। 1971 সালের 10 এপ্রিল সশস্ত্র মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা এবং বিদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত সংগ্রহ করার জন্য কি সরকার গঠিত হয়? মুজিবনগর সরকার গঠিত হয় এবং 17 এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই সরকারের শপথ অনুষ্ঠিত হয়। এই সরকার ছিল এককভাবে আওয়ামী লীগের সরকার। 10 মাসের সশস্ত্র সংগ্রামে এ দল প্রবাসী সরকার পরিচালনা ও মুক্তিযুদ্ধ পরিচালনার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে এবং বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত সৃষ্টিতে আওয়ামী লীগের ভূমিকা ছিল খুবই প্রশংসনীয়। স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের অগ্রণী ভূমিকা প্রত্যক্ষ করে তৎকালীন ভারত সরকার আওয়ামী লীগের অনুকূলে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে। ভারতের সহযোগিতা এবং আওয়ামী লীগের নেতৃত্বেই 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এখন আমরা এই স্বাধীনতা যুদ্ধে বামপন্থী রাজনৈতিক দলগুলোর ভূমিকা আমরা আলোচনা করব। বাঙালিদের ভবিষ্যৎ নির্ধারণের চূড়ান্ত সময়ে অনেক রাজনৈতিক দল যেমন সক্রিয়ভাবে ঝাঁপিয়ে পড়েছিল কিসের জন্য? স্বাধীনতাকে ছিনিয়ে আনার জন্য, তেমনি আবার অনেক রাজনৈতিক দল দলীয় ও ভাবাদর্শগত কারণে মুক্তি সংগ্রামের বিরোধিতা করেছিল। আবার কোনো কোনো রাজনৈতিক দল সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল। যাই হোক, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বামপন্থী রাজনৈতিক দলগুলোকে আমরা দুটা ভাগে ভাগ করে আমরা আলোচনা করতে পারি। কিভাবে? মস্কোপন্থী বাম দলগুলোর ভূমিকা, পিঙ্কিংপন্থী বাম দলগুলোর ভূমিকা। মস্কোপন্থী বাম দলগুলোর ভূমিকা হলো যে মস্কোপন্থী রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠনগুলো ভারতীয় কমিউনিস্ট পার্টির সাহায্য ও সহযোগিতায় তারা একটি স্বতন্ত্র ইউনিট গঠন করে এবং প্রায় 20,000 গেরিলাকে প্রশিক্ষণ প্রদানের
দাবি করেন। 1971 সালের মে মাসে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি স্বাধীনতা সংগ্রামে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট গঠনের প্রস্তাব করে। এবং এর উদ্দেশ্য ছিল কি? এর উদ্দেশ্য ছিল বিভিন্ন সমাজতান্ত্রিক দেশের এবং প্রগতিশীল রাষ্ট্রের সমর্থন লাভ করা। এবং এছাড়াও তাদের আরও যে কাজ ছিল তা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মস্কোপন্থী বাম দলের নেতৃবৃন্দ যাতে করে সুষ্ঠুভাবে স্বাধীনতা যুদ্ধ পরিচালনায় অংশগ্রহণ করতে পারে সেদিকে লক্ষ্য রেখে যাবতীয় কার্যক্রম গ্রহণ করা এবং মস্কোর সমর্থন লাভের চেষ্টা করা। এছাড়াও বাংলাদেশের পরিপূর্ণ স্বাধীনতা ব্যতীত অপর কোনো সমাধান বাংলাদেশের নিকট গ্রহণযোগ্য হবে না একথা বিশ্ববাসীকে জানানো। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ভারতীয় কমিউনিস্ট পার্টি ও অন্যান্য দেশপ্রেমিক শক্তিগুলোর সহায়তা এবং ন্যাপ ও ছাত্র ইউনিয়নের সাথে যৌথভাবে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয় রাজ্যে ক্যাম্প স্থাপন করে মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ গ্রহণ করা হয়। এই ক্যাম্প থেকেই কমিউনিস্ট পার্টি এবং ন্যাপ ছাত্র ইউনিয়নের সহায়তায় 5000 তরুণ মুক্তিযোদ্ধাদের একটি যৌথ গেরিলা বাহিনী গঠন করতে সমর্থ হয়। ভারত সরকারের সহায়তায় এই গেরিলা বাহিনীকে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে দেশে বিদেশে জনমত গঠনের জন্য কমিউনিস্ট পার্টি মুক্তিযুদ্ধ নামক একটি নিয়মিত সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে এবং লন্ডনে পার্টির সদস্য ডক্টর সাইদুর রহমান সহ আরও কয়েকজনের উদ্যোগে একই নামে একটি পত্রিকা প্রকাশিত হয়। 1971 সালের মে মাসে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি সহ বিশ্বের সকল কমিউনিস্টদের নিকট স্বাধীনতা যুদ্ধের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে চিঠি পাঠায় এবং কমিউনিস্ট পার্টি নেতৃবৃন্দের সাথে মনির সিং, ফুকারায়, মোহাম্মদ ফরহাদ, ভারতের প্রয়াত যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার সাথে সাক্ষাৎ করে মুক্তিযুদ্ধ সহযোগিতা সম্পর্কে তারা কি করে? তারা মত বিনিময় করে। পিঙ্কিংপন্থী বাম দলগুলোর ভূমিকা। পিঙ্কিংপন্থী বাম দলগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগদানের লক্ষ্যে ভারতে চলে যায় এবং বাংলাদেশ মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটি গঠন করে। মাওলানা ভাসানীকে এই কমিটির সভাপতি নিযুক্ত করা হয় এবং এটি ভারতীয় কমিউনিস্ট পার্টি কর্তৃক কি ছিল? সমর্থন উৎস ছিল। চীন স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করে বিদায় পিঙ্কিংপন্থী এই দলগুলো স্বাধীনতা সংগ্রামে তেমন উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি। পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি স্বাধীনতা যুদ্ধে কোনো ভূমিকা ছিল না। ফলে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির সাথে মুক্তি বাহিনী, মুজিব বাহিনী ও পাক বাহিনীর কি হয়েছিল? সংঘর্ষ হয়। পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি দেশের বিভিন্ন স্থান হতে অস্ত্র সংগ্রহ করে তারা বেশ কিছু ক্যাডারও তারা সৃষ্টি করে। এখন আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে বামপন্থী যে রাজনৈতিক দলের যে সামগ্রিক যে ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের যে 1971 সালের যে মুক্তিযুদ্ধ সেটা কিন্তু হঠাৎ করে শুরু হয়নি। অর্থাৎ পাকিস্তান শাসন আমলের 24 বছর ক্রমান্বয়ে মহান মুক্তিযুদ্ধের কি ক্ষেত্র তৈরি হয়েছিল। এটা ভাবতে আমাদের কাছে অবাক লাগে যে 1947 সালে যারা একদিন পাকিস্তানের দাবিতে সোচ্চার ছিল, 24 বছর পর তাদেরই সন্তানরা পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। জিন্নাহর দ্বিজাতি তথ্যের ভিত্তিতে পাকিস্তান আন্দোলনের মতো প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক স্রোতে বেশি গিয়েছিল এদেশের মানুষ এবং সেই জায়গা থেকেই অসাম্প্রদায়িক চেতনা ও বাঙালি জাতীয়তাবোধের জায়গায় নিয়ে আসতে কমিউনিস্ট ও বামপন্থীদের ব্যাপক ভূমিকা ছিল। বামপন্থী বলতে আমরা কমিউনিস্ট ছাড়াও ন্যাপ এবং মাওলানা ভাসানী ও তার অনুসারীদের অন্তর্ভুক্ত করেছি।
মাওলানা ভাসানী প্রথম 1948 সালে সাহিত্য শাসনের দাবি উপস্থাপন করেছিলেন। ভাষা আন্দোলন এবং 1954 নির্বাচন, 21 দফা, সামরিক বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ 1962 সালের বিভিন্ন সময়ের গণতান্ত্রিক আন্দোলন ও 1969 গণ অভ্যুত্থানে এবং 11 দফা প্রণয়নে কমিউনিস্ট ও বামপন্থীদের যে ভূমিকা ছিল আসলে বলে শেষ করা যাবে না। গেরিলা তৎপরতা 1971 সালের 9 মাস ধরে চলা এই যুদ্ধ সংগঠিত হয়েছিল গোটা দেশ জুড়ে এবং যুদ্ধের ছিল বহুমাত্রিক রূপ। কোনো একক ব্যক্তির পক্ষে সেই যুদ্ধের সামগ্রিক অভিজ্ঞতা অর্জন করাও সম্ভব নয় এবং ভারতে অবস্থিত যে মুক্তিফৌজ, সেই মুক্তিফৌজের সীমান্তের উপর থেকে বিভিন্ন ধরনের সশস্ত্র আক্রমণ এবং যুদ্ধের শেষের দিকে যে ব্যাপক ধরনের সামরিক আক্রমণ ইত্যাদি ছাড়াও দেশের অভ্যন্তরও ছোট বড় গেরিলা দল ও মুক্ত এলাকা কি গড়ে উঠেছিল, যারা পাকিস্তানের হানাদার বাহিনীকে গেরিলা অ্যাকশন দ্বারা ক্ষতিগ্রস্ত ও ব্যতিগ্রস্ত রেখেছিল এবং দেশের অভ্যন্তরে গেরিলা তৎপরতা সমূহ পরিচালিত করেছিল প্রধানত কমিউনিস্ট তথা বাম সংগঠন। 1970 সালের নির্বাচনের পর 1971 সালের ফেব্রুয়ারি মাসে বামপন্থীরা এই সিদ্ধান্ত এসেছিল যে শেখ মুজিবুর রহমানের সাথে পাকিস্তানি শাসকদের দ্বন্দ্ব মীমাংসাহীন জায়গায় চলে যাচ্ছে এবং জনগণ মানসিকভাবে তখন থেকেই স্বাধীনতার জন্য প্রস্তুত ছিল এবং এই পরিস্থিতিতে বামপন্থীরা তাদের প্রভাবধীন গ্রামীণ এলাকায় গেরিলা স্কোয়াড তৈরি করতে তারা তখনই পরিকল্পনা স্থির করছিল এবং 1971 সালের মার্চ মাসে বামপন্থীরা লাল হরফে ছাপা 3টি লিফলেট বিতরণ করে, যেখানে স্বাধীনতার জন্য যুদ্ধের ডাক দেওয়া হয়েছিল। পাকিস্তানি শাসনামলে 25শে মার্চ 1971 বিকালে পল্টন ময়দানে শেষ জনসভাটি করেছিল বামপন্থীরা। প্রায় 2 লক্ষ মানুষের সমাবেশ হয়েছিল এই জনসভায়। বামপন্থীদের নিজস্ব সাংগঠনিক শক্তিতে এত বড় জনসভা করা সম্ভব ছিল না, কিন্তু পরিস্থিতির কারণে বামপন্থীদের ডাকে মানুষ সমবেত হয়েছিল। সালের মুক্তিযুদ্ধটা মুক্তিযুদ্ধে তরুণ বামপন্থীরা 2 ভাবে অংশগ্রহণ করেছিল। তারা বাংলাদেশের সরকারি মুক্তি ফৌজের অভ্যন্তরে তরুণ কর্মীদের পাঠিয়ে দিয়ে এবং দ্বিতীয়ত দেশের অভ্যন্তরে গেরিলা বাহিনী ও ঘাঁটি স্থাপন করে তারা যুদ্ধ করেছিল। এখন আমরা জানিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ডানপন্থী রাজনৈতিক দল, অর্থাৎ ডানপন্থী ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করে এবং এই দলগুলোর মধ্যে কারা ছিল? মুসলিম লীগ, জামাত ইসলামী, পিডিপি প্রভৃতি। এসব দলের নেতা ও কর্মীগণ মুক্তিযুদ্ধে শুধু বিরোধিতাই করেনি, বরং পাকিস্তানি সৈন্যবাহিনীকে সর্বোত্তভাবে সহায়তাও করে। এই দলের ঊর্ধ্বতন নেতাগণ গভর্নর মালিকের মন্ত্রিসভায় যোগদান করেন এবং এই মন্ত্রিসভার কাজ কি ছিল? মন্ত্রিসভার কাজ ছিল বহির্বিশ্বে কথা প্রচার করা যে বাংলাদেশের সবকিছুই স্বাভাবিক রয়েছে এবং বাঙালিরা পাকিস্তানের অনুগত। এসব দলের কর্মীগণ স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে সশস্ত্র ভূমিকা পালন করে এবং তাদের দ্বারা কি গঠিত হয়? তাদের দ্বারা গঠিত হয় রাজাকার, আল বদর, আল শামস প্রভৃতি বাহিনী এবং স্বাধীনতা বিরোধী এই বাহিনীগুলো মুক্তিযুদ্ধের দিনগুলোতে মুক্তিযোদ্ধা ছাড়াও তারা প্রগতিশীল সংস্কৃতিমনা ও বাঙালি জাতীয়তাবোধ উদ্বুদ্ধ অনেক শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী ও বুদ্ধিজীবীকে নির্মমভাবে তারা হত্যা করে।
তাহলে ছাত্রছাত্রীরা, আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করলাম যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা, আমাদের কিন্তু রাজনৈতিক দলের যেই চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা থেকে দেখা যাচ্ছে যে প্রত্যেক বছরই কিন্তু আমাদের একটা কোশ্চেন আসে। আমি যখন যেদিন যে লেকচারটা দেওয়া হবে তোমরা কিন্তু সেদিনই সেটা তোমরা খাতায় লিখে তোমরা করে ফেলার তোমরা চেষ্টা করবে। সবসময় কিন্তু আমি ক্লাসের শেষে এই কথাটা বলি। এই কথাটা বলার অর্থই হলো যে তোমরা শুধু শুধু শুনো তাহলে কিন্তু কোনো লাভ হবে না, তোমাদের সেটা সাথে সাথে করে ফেলতে হবে। তাহলে সবাই ভালো থেকো, সবাই সাবধানে থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।